ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ইলেকট্রিক এনার্জি অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার অর্থাৎ তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনা করব। ইলেকট্রোস্ট্যাটিক্সের আলোচনায় তোমরা জেনেছো যে কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি থাকে, তাহলে ওই পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কিউ চার্জ গেলে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তার রাশিমালা হচ্ছে ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ইন্টু ভি, তাই না? বুঝতে পারলে? ভি এর যে ডেফিনেশন কি না, তো ইউনিট চার্জকে যদি এই প্রান্ত থেকে এই প্রান্তে নিয়ে যাওয়া হয় তাহলে কৃত কার্য হচ্ছে ভি। তাহলে কিউ চার্জকে যদি এই প্রান্ত থেকে এই প্রান্তে নিয়ে আসা হয় তাহলে কৃত কার্য কত হবে? কিউ ইন্টু ভি। ওকে, তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ইন্টু ভি। তাহলে এর ইউনিটটা কি হবে? এখানে যদি আমরা ইউনিটের স্টাডি করি, এসআই ইউনিটের কথা যদি আমরা বলি, তাহলে ডাব্লিউর এসআই ইউনিট হচ্ছে জুল। তাহলে জুল ইজিক্যাল টু কিউ হচ্ছে চার্জ, চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম ইন্টু ভোল্ট। ওকে, বুঝতে পারলে? তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ইন্টু ভি পেলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। আবার আমরা জানি কিউ ইজিক্যাল টু আইটি, তাই না? আবার কিউ ইজিক্যাল টু আই ইন্টু টি। আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা আর টি মানে হচ্ছে সময়। প্রবাহ মাত্রার ডেফিনেশন মনে আছে? প্রবাহ মাত্রার ডেফিনেশন কি জানো তোমরা? আই ইজিক্যাল টু কিউ বাই টি হয়, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাই হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে কিউ ইজিক্যাল টু কি লিখতে পারি? আই ইন্টু টি। তাহলে সেটাই লিখলাম আমরা, কিউ ইজিক্যাল টু আই ইন্টু টি। এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? ডাব্লিউ ইজিক্যাল টু কিউ এর মানটা এখানে বসিয়ে দিই, আই ইন্টু টি ইন্টু ভি। ওকে, और ডাব্লিউ ইজিক্যাল টু ভি আই টি, এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিলাম। তাহলে কৃত কার্যের আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি কি না, তো ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ইন্টু ভি এবং ডাব্লিউ ইজিক্যাল টু ভি আই টি। এটাই হচ্ছে কোনো পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি কিউ চার্জ প্রবাহিত হয় এবং ওই পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স ভি হয়, তাহলে কিউ চার্জটা এখান থেকে এখানে যেতে যে পরিমাণ কার্য সম্পাদন করে সেই কার্যের পরিমাণ হচ্ছে ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ইন্টু ভি। ঠিক আছে? আবার ওহমস ল অনুযায়ী আমরা বলতে পারি ভি ইজিক্যাল টু আই ইন্টু আর, তাই না? ইকুয়েশন নাম্বার 4 দিলাম। দেয়ারফর এখানে ভি এর জায়গায় আই আর বসিয়ে দিই, তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু আই আর আই টি। ওকে, और ডাব্লিউ ইজিক্যাল টু, দেখো কি হয়ে গেল, আই ইন্টু আই মানে আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার আর টি। এটাও হচ্ছে কৃতকার্যের আর একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে? কৃতকার্যই মানে কি? তড়িৎ শক্তি। কার্য ইজিক্যাল টু, এখানে আমরা কি বলতে পারি? এনার্জি, শক্তি। और ডাব্লিউ ইজিক্যাল টু, আচ্ছা আইকে যদি আমি রিপ্লেস করি ভি দিয়ে, তাহলে আই ইজিক্যাল টু এখান থেকে কি লিখতে পারি? ভি বাই আর। তাহলে ভি বাই আর এর হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। और ডাব্লিউ ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর। এই আর আর এখানে আর স্কোয়ার কেটে গিয়ে নিচে শুধু একটা আর থাকলো, ডাব্লিউ ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। ঠিক আছে? তাহলে কৃতকার্যের বা তড়িৎ শক্তির অনেকগুলো ফর্মুলা আমরা এখানে পেলাম। নাম্বার 1 ফর্মুলা কি? ডাব্লিউ ইজিক্যাল টু ভি আই টি। নাম্বার 2 ফর্মুলা কি পেলাম? ডাব্লিউ ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি। নাম্বার 3 ফর্মুলা কি পেলাম? ডাব্লিউ ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এই সমস্ত আলোচনা আমরা করলাম কৃতকার্য মানে তড়িৎ শক্তির। তাহলে এখানে লিখে ফেলি
ইলেকট্রিক এনার্জির আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এবার আমরা ইলেকট্রিক পাওয়ারের আলোচনা করব। তড়িৎ ক্ষমতা। তোমরা মেকানিক্সে জানো পাওয়ার মানে ক্ষমতা মানে কি এনার্জি বা ওয়ার্ক ডান বাই টাইম। ঠিক আছে, দেয়ারফর পাওয়ারকে আমরা যদি পি দিয়ে লিখি তাহলে পি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি ডাব্লিউ বাই টি। ওকে, তাহলে ডাব্লিউর যেমন অনেকগুলো ম্যাথমেটিক্যাল ফর্ম আছে, পাওয়ারেরও আমরা অনেকগুলো ম্যাথমেটিক্যাল ফর্ম পাবো। ঠিক আছে, অতএব পি ইজিক্যাল টু আমরা লিখতে পারি ডাব্লিউর 1 নম্বর ইকুয়েশনে কি ছিল ভিআইটি, তাহলে ভিআইটি বাই টি। তাহলে আমরা লিখি পি ইজিক্যাল টু ভিআইটি বাই টি और P इजिकल टू V इंटू आई। ঠিক আছে, ইউনিটের দিক থেকে যদি আমরা বলতে চাই তাহলে পি এর একক হচ্ছে ওয়াট, এসআই ইউনিটের কথা বলছি। পি এর ইউনিট হচ্ছে ওয়াট, তাহলে ওয়াট ইজিক্যাল টু ভি এর এসআই ইউনিট হচ্ছে ভোল্ট, ভোল্ট আই এর এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ওয়াট ইজিক্যাল টু আমরা লিখতে পারি ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। পাওয়ারের এটা 1 নম্বর ফর্মুলা। আবার পি ইজিক্যাল টু ভিআইটি না বসিয়ে আমরা আই স্কোয়ার আর টি বসাই, ডাব্লিউর মানটা আমরা লিখব এখন আই স্কোয়ার আর টি। লিখি এখানে আই স্কোয়ার আর টি বাই টি আর পি ইজিক্যাল টু কি হয়ে গেল আই স্কোয়ার আর। এটা পাওয়ারের 2 নম্বর ম্যাথমেটিক্যাল ফর্ম। এবং পি ইজিক্যাল টু ডাব্লিউর মান এবার কি বসাবো ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তাহলে বসাই আমরা ভি স্কোয়ার বাই আর ইন্টু টি বাই নিচে টি और P इजिकल टू ভি স্কোয়ার বাই আর। এটা 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আমরা একটা ইলেকট্রিক্যাল সার্কিটের কৃতকার্য অর্থাৎ ইলেকট্রিক এনার্জি এবং ক্ষমতা মানে ইলেকট্রিক পাওয়ার এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো দেখলাম। আমাদের নেক্সট আলোচনা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইলেকট্রিক্যাল ডিভাইসেস অর্থাৎ সক্রিয় ও নিষ্ক্রিয় বৈদ্যুতিক উপাদান। ব্যাপারটা একটু বুঝে নিই। ধরো একটা ফ্যান চালাবো, একটা সেল দিয়ে একটা ফ্যান চালাবো। তো ফ্যানকে অ্যাড করেছি সেলের পজিটিভ আর নেগেটিভের সঙ্গে, তাহলে ফ্যানের মধ্যে দিয়ে কারেন্ট যাবে আর ফ্যানটা চলবে। মানে আমরা কি চাইছি, আমরা চাইছি ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে। ঠিক আছে, তো এখন অনেকক্ষণ ফ্যান চলার পর তোমরা যদি ফ্যানে হাত দাও তাহলে দেখবে যে ফ্যানটা গরম হয়ে গেছে এবং এই যে কানেক্টিং ওয়্যার রয়েছে এই কানেক্টিং ওয়্যারটাও কিছুটা গরম হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছো তো? বা তুমি যদি ভাবো যে এখানে একটা লাউড স্পিকার চালাবো, হ্যাঁ এখানে গান শুনবো, একটা লাউড স্পিকার আমার জোরে জোরে বাজবে, তাহলে দেখে যদি কানেক্ট করো তাহলে দেখবে লাউড স্পিকারটা বেশ কিছুক্ষণ চলার পর স্পিকারে গিয়ে হাত দিয়ে দেখবে স্পিকারটা গরম হয়ে গেছে এবং যে কানেক্টিং ওয়্যার রয়েছে সেগুলো একটু গরম হয়ে যায়। তাহলে তুমি সেখানে কি চাইছিলে, সেখানে চাইছিলে যে ইলেকট্রিক্যাল এনার্জি সাউন্ড এনার্জিতে কনভার্ট হোক, তাই না? তো সেখানে সেটা তো হচ্ছেই, ইলেকট্রিক্যাল এনার্জি সাউন্ড এনার্জিতে বা ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট তো হচ্ছেই, তার সঙ্গে কি হচ্ছে হিট প্রডিউসড হচ্ছে, হিট এনার্জি তৈরি হয়ে যাচ্ছে। অবাঞ্ছিতভাবে আমরা দেখতে পাচ্ছি সেখানে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। কেন সেই তাপ শক্তি উৎপন্ন হচ্ছে? কারণ ফ্যানটায় একটা কয়েল রয়েছে, কয়েলটা তার দিয়ে তৈরি। ঠিক আছে, সেই তারে কিছু না কিছু রেজিস্ট্যান্স রয়েছে,
যার জন্য সেখানে কি হচ্ছে না, তো জুল এফেক্ট হচ্ছে, অর্থাৎ সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার ফলে রেজিস্ট্যান্সটা গরম হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। আবার তার তুমি যত ভালোই কানেক্টিং ওয়্যার নাও না কেন, যত মোটাই নাও না কেন বা ভালো উপাদানের নাও না কেন, তার কিছু না কিছু সামান্য কিছু না কিছু হলেও রেজিস্ট্যান্স থাকবেই। তাহলে সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে দীর্ঘক্ষণ কারেন্ট যাওয়ার ফলে কি হচ্ছে, ওই তারটা গরম হয়ে যাচ্ছে, জুল এফেক্ট হচ্ছে, তাই না? তাহলে আমরা যেটা চাইছি যে ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে বা সাউন্ড এনার্জিতে কনভার্ট হওয়ার কথা আমরা ভাবছি, কিন্তু সেখানে আমরা কি দেখছি, সেটা তো কনভার্ট হচ্ছেই, ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছেই, ফ্যান চলছেই বা লাউড স্পিকার বাজছেই, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি সাউন্ড এনার্জিতে কনভার্ট হচ্ছেই। কিন্তু তার সঙ্গে অ্যাডিশনালি আমরা কি দেখছি না, তো কিছু তাপ শক্তি সেখানে উৎপন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জিটা কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো? সেই তাপ শক্তি উৎপাদনকারী যেটুকু রেজিস্ট্যান্স আমরা কল্পনা করব, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা সার্কিটে এই সিরিজে লাগাবো। অর্থাৎ এখানে আমরা ধরব যে ফ্যানের রেজিস্ট্যান্স এবং কানেক্টিং ওয়্যারের যে রেজিস্ট্যান্স, তার টোটাল ভ্যালু হচ্ছে কি আর। এই আরটা এই ফ্যানের সঙ্গে সিরিজে রয়েছে। ফ্যানে কি হচ্ছে না, তো ইলেকট্রিক্যাল এনার্জি তোমার মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, আর এই আর রেজিস্ট্যান্সে আরটা কোথা থেকে পেলাম আমরা, ফ্যান থেকে কিছুটা রেজিস্ট্যান্স, আর এই কানেক্টিং ওয়্যার থেকে কিছুটা রেজিস্ট্যান্সের সম্মিলিত রূপ হচ্ছে আর। এই আর এ কিছুটা এনার্জি আমাদের, টোটাল ইলেকট্রিক্যাল এনার্জির কিছুটা অংশ ফ্যানে ব্যয়িত হচ্ছে আর বাকিটা আর এ ব্যয়িত হচ্ছে, ঠিক আছে? এই ফ্যানকে আমরা বলবো অ্যাক্টিভ ইলেকট্রিক্যাল ডিভাইস, অর্থাৎ আমরা তো চাই যে ফ্যানটা চলুক, তাই না? অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হোক মেকানিক্যাল এনার্জিতে, ঠিক আছে? সেই জন্য এই ফ্যানটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ ডিভাইস। আর আমরা যেটা চাই না কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, সেটা কি না, তো ফ্যানটা গরম হয়ে যাচ্ছে বা তারটা গরম হয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো? সেই গরম হওয়ার কারণ কি না, তো ফ্যান এবং তারে যে রেজিস্ট্যান্সটা আছে সেই জন্য সেখানে জুল এফেক্ট হচ্ছে, সেটাকে আমরা আর দিয়ে টোটালি রিপ্রেজেন্ট করেছি। এই আরটাকে আমরা বলবো কি প্যাসিভ ইলেকট্রিক্যাল ডিভাইস, বুঝতে পেরেছো? এখন যদি সার্কিটের পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয় এবং ভি এর একটা অংশ ভি এ যেটা ফ্যান পাচ্ছে বলে মনে করলাম, আর একটা অংশ ভিপি যেটা আর পাচ্ছে বলে মনে করলাম, ঠিক আছে? অর্থাৎ ফ্যানে তার দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কি না, তো ভিএ। ফ্যান তো অ্যাক্টিভ ডিভাইস, সেই জন্য ভিএ নাম দিলাম। আর আর হচ্ছে প্যাসিভ ডিভাইস, তাহলে প্যাসিভ ডিভাইসের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স আমরা মনে করলাম ভিপি। তাহলে এই ভি ইজিক্যাল টু আমরা লিখতে পারি কি ভিএ প্লাস ভিপি, লিখে ফেলি দেয়ারফর ভি ইজিক্যাল টু ভিএ ভি অ্যাক্টিভ প্লাস ভিপি ভি প্যাসিভ। ওকে, और সার্কিটে যদি কারেন্ট আই যায় আর টি সময় ধরে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে এই ইকুয়েশনকে যদি আমরা বোথ সাইডে আইটি দিয়ে গুণ করে ফেলি, তাহলে কি লিখব ভি আই টি ইজিক্যাল টু ভি এ আই টি প্লাস ভিপি, এটা পি আই টি, ঠিক আছে? দেখো এই ভি আই টি এটা কি অ্যাকচুয়ালি তোমাদের একটু আগে দেখালাম, ডাব্লিউ ইজিক্যাল টু কি হয় আমাদের ভি আই টি, তাই না? অর্থাৎ এটা কার্যের রাশিমালা। তাহলে এখানে যে টোটাল ইলেকট্রিক্যাল এনার্জিটা ব্যয় হচ্ছে ডাব্লিউ ইজিক্যাল টু অ্যাক্টিভ ডিভাইসে কতটা ব্যয় হচ্ছে ডাব্লিউ এ প্লাস প্যাসিভ ডিভাইসে কতটা ব্যয় হচ্ছে ডাব্লিউ পি। তারপর ডাব্লিউ ইজিক্যাল টু ডাব্লিউ এ প্লাস ডাব্লিউ পি, এভাবেও আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, বুঝতে পেরেছ?
ফর্ম 2 নম্বর থেকে কি পাচ্ছি দেখে নিই। দেখো ভিআইটি ইজিক্যাল টু ভিএ মানে হচ্ছে অ্যাক্টিভ ডিভাইসের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ আইটি প্লাস দেখো ভিপি আইটি। ভিপি মানে কি? ভিপি মানে হচ্ছে প্যাসিভ ডিভাইসের দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, তাই না? প্যাসিভ ডিভাইসেই অর্থাৎ বাংলায় কি বলে ওটাকে, নিষ্ক্রিয় বৈদ্যুতিক যে উপাদান আছে সেই নিষ্ক্রিয় বৈদ্যুতিক উপাদানেই আমাদের কি হচ্ছে না, তো জুল এফেক্ট হচ্ছে, অর্থাৎ ওই জায়গাটা গরম হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে আমরা প্যাসিভ ডিভাইসের ক্ষেত্রে তার রেজিস্ট্যান্স যেহেতু আর ধরেছি, কাজেই আমরা এখানে ওমস ল লাগাতে পারি। ভি ইজিক্যাল টু আই আর, সেক্ষেত্রে আমরা লিখব আই ইন্টু আর, এখানে ভিপি, তাই না? এই দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভিপি। তাহলে আই ইন্টু আর কি আছে, আই ইন্টু টি। ভি এর জায়গায়, ভিপির জায়গায় আমরা বসালাম আই আর। ওকে, और ভি আই টি ইজিক্যাল টু ভি এ আই টি প্লাস আই স্কোয়ার আর টি। ঠিক আছে, এই আই স্কোয়ার আর টি হচ্ছে কি পরিমাণ শক্তি প্যাসিভ ডিভাইসে ব্যয়িত হয়ে গেল। ঠিক আছে, এই শক্তিটা এন্টায়ারলি কি না, তো তাপ শক্তি রূপে ব্যয়িত হচ্ছে। ঠিক আছে, এই শক্তির পুরো অংশটাই কিন্তু তাপ শক্তি, আর এইটা কিন্তু হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত যে শক্তি, সেই শক্তিতে এটা ব্যয়িত হচ্ছে। বুঝতে পারলে? আমরা যদি লাউড স্পিকার বাজাই, তাহলে লাউড স্পিকারের এটা কি না, তো সাউন্ড এনার্জি, শব্দ শক্তি। আর এইটা হচ্ছে কি লাউড স্পিকার গরম হয়ে যাওয়ার জন্য তার লাউড স্পিকারে যে তারগুলো রয়েছে, কানেক্টিং ওয়্যারগুলো রয়েছে, সেইগুলো গরম হয়ে যাওয়ার জন্য যেটুকু শক্তি ব্যয় হচ্ছে, সেইটুকুর পরিমাণ হচ্ছে আই স্কোয়ার আর টি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এখানে কতটা তাপ উৎপন্ন হবে সেটা কোথা থেকে পাবো? এটাকে ইকুয়েশন নম্বর 4 দিয়ে রাখলাম। তাহলে আমরা লিখতে পারি যে ডব্লিউপি, অতএব ডব্লিউপি প্যাসিভ ডিভাইসের যে তড়িৎ শক্তি ব্যয়, ডব্লিউপি ইজিক্যাল টু কত পেলাম আমরা? আই স্কোয়ার আর টি। ঠিক আছে, এটা কি না, তো প্যাসিভ ডিভাইসে কতটা এনার্জি তাপ শক্তি রূপে ব্যয় হচ্ছে। বুঝতে পারলে? তোমরা কি জানো আবার জুলের সূত্র থেকে কি জানো? ডাব্লিউ ইজিক্যাল টু জে এইচ। তাহলে ডাব্লিউ পি ইজিক্যাল টু জে এইচ আমরা লিখতে পারি, তাই না? ইকুয়েশন নম্বর 5 দাও, ইকুয়েশন নম্বর 6 দাও। তাহলে 5 and 6 ইমপ্লাইজ 5 এবং 6 থেকে আমরা কি দেখতে পারি না, তো জে এইচ ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি। দেয়ার ফোর এইচ ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি বাই জে। জে কি তোমরা খুব ভালো করে জানো, যে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাই না? এটাকে ইকুয়েশন নম্বর 7 দিলাম। তাহলে ওই যে প্যাসিভ ডিভাইসে কতটা তাপ উৎপন্ন হলো ক্যালোরি ইউনিটে আমরা এই ইকুয়েশন থেকে মেপে ফেলতে পারবো। এইচ এর ইউনিট কি হয় না, তো ক্যালোরিতে এইচ এর ইউনিট প্রকাশিত হয়। ঠিক আছে, আর ডাব্লিউর ইউনিট কি এসআই পদ্ধতিতে জুলে প্রকাশিত হয়। ঠিক আছে, তাহলে ক্যালোরিতে কতটা তাপ শক্তি সেখানে পাওয়া যাচ্ছে, ব্যয়িত হচ্ছে, সেটাও আমরা এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে বার করতে পারবো। ওকে, আমাদের নেক্সট আলোচনা পাওয়ার ইন অ্যান ইলেকট্রিক সার্কিট, একটা তড়িৎ বর্তনীতে ক্ষমতা। দেখো এটা একটা ওহমিক সার্কিট, এটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর, এটা বায়াসিং করা হয়েছে একটা সেল দিয়ে, যার ইএমএফ হচ্ছে ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর। এদিকটা পজিটিভ প্রান্ত, এদিকটা নেগেটিভ প্রান্ত, কারেন্ট যাচ্ছে সার্কিটে, কারেন্টের ভ্যালু হচ্ছে আই। ঠিক আছে, তো তোমরা জানো পাওয়ারের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো আমরা দেখেছিলাম, সেখানে নাম্বার 1 এক্সপ্রেশন কি ছিল? পি ইজিক্যাল টু ভি ইন্টু আই। ঠিক আছে, এটা ছিল 1 নম্বর। 2 নম্বর কি ছিল?
পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর, এটা ছিল 2 নম্বর। 3 নম্বর কি ছিল, পি ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এটাকে আমরা 3 নম্বর লিখলাম। তাহলে পাওয়ারের এতগুলো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন রয়েছে। তো এখানে আমরা কোন এক্সপ্রেশনটা নেব, 2 নম্বর এক্সপ্রেশনটা নেব। বিভিন্ন রেজিস্ট্যান্সে পাওয়ার কত সেটা দেখার জন্য আর এবং ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে আই, এটা জানা গেলেই ওই রেজিস্ট্যান্সে কতটা পাওয়ার তোমার ব্যয় হচ্ছে সেইটা আমরা এই ফর্মুলা থেকে লিখতে পারবো, পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর। ওকে, তাহলে পাওয়ার ইন অ্যান এক্সটার্নাল সার্কিট, অর্থাৎ বহির্বর্তনীতে ক্ষমতা, কতটা ক্ষমতা ব্যয় হচ্ছে। তাহলে আমরা লিখি পি ইজিক্যাল টু, বহির্বর্তনীতে কারেন্ট যাচ্ছে আই আর তার রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাহলে আই স্কোয়ার আর। ওকে, পাওয়ার ইন দ্য ইন্টারনাল সার্কিট, ইন্টারনাল মানে সেলের অভ্যন্তরে। সেলের অভ্যন্তরে কি রয়েছে না, তো ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে, অভ্যন্তরীণ রোধ রয়েছে, যেটার ভ্যালু হচ্ছে স্মল আর। তাহলে সেখানে পাওয়ার, এখানে পি ড্যাশ নাম দিলাম, পি ড্যাশ ইজিক্যাল টু আই স্কোয়ার, কারণ ইন্টারনাল সার্কিটের মধ্যে দিয়েও আই কারেন্টই যাবে, আই স্কোয়ার ইন্টু স্মল আর। ওকে, তাহলে টোটাল পাওয়ার ইন দ্য সার্কিট, তাহলে সার্কিটের টোটাল পাওয়ার কত হলো, তাহলে টোটাল পাওয়ারকে আমরা পি নট দিয়ে লিখলাম, পি নট ইজিক্যাল টু পি প্লাস পি ড্যাশ। ওকে, তাহলে ইজিক্যাল টু আমরা লিখতে পারি আই স্কোয়ার আর প্লাস আই স্কোয়ার স্মল আর। দেয়ারফর পি নট ইজিক্যাল টু আই স্কোয়ার যদি কমন নিই আর প্লাস স্মল আর। ঠিক আছে, এটাই হচ্ছে একটা সার্কিটের ইলেকট্রিক সার্কিটের টোটাল পাওয়ারের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। বোঝা গেল? তাহলে এটাকে আমরা ইকুয়েশন নম্বর 1 দিয়ে রাখলাম, এটাকে আমরা 2 দিয়ে রাখলাম, আর এটাকে আমরা 3 দিয়ে রাখলাম। এবার আমরা আলোচনা করব এক্সটার্নাল সার্কিটে, অর্থাৎ বহির্বর্তনীতে পাওয়ার কখন ম্যাক্সিমাম হয়, ক্ষমতা কখন সর্বোচ্চ হয়। ঠিক আছে, তো দেখো যে এই সার্কিটে কি ছিল, একটা সেল ছিল, সেলের একটা ইএমএফ ছিল আর তার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ছিল। তো ইএমএফ আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু চেঞ্জ করা যাবে না, তাই না? সেলটা যখন তোমাকে প্রোভাইড করা হয়েছে তখন তার ইএমএফ এবং তার অভ্যন্তরীণ রোধ তুমি চেঞ্জ করতে পারো না। তাহলে তুমি কি চেঞ্জ করতে পারো না, তো এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর কে তুমি চেঞ্জ করতে পারো। তাহলে আর এর কোন মানের জন্য, আর এর কোন ভ্যালুর জন্য এক্সটার্নাল সার্কিটে পাওয়ারটা, অর্থাৎ পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর, পি ইজিক্যাল টু আই স্কোয়ার ক্যাপিটাল আর, এই পাওয়ারটা সর্বোচ্চ হবে, সেইটা এখন আমরা নির্ণয় করব আর এর কোন ভ্যালুর জন্য। তাহলে এখানে ভ্যারিয়েবল কে হবে, ভ্যারিয়েবল হবে আর, ক্যাপিটাল আরটাই আমাদের এক্ষেত্রে ভ্যারিয়েবল। ওকে, তাহলে আমরা দেখি যে আমরা হেডিং দিলাম ম্যাক্সিমাম পাওয়ার ইন দ্য এক্সটার্নাল সার্কিট। তাহলে আমরা দেখি যে এই সার্কিটের টোটাল কারেন্ট আই কত। তাহলে আমরা জানি যে ই ইজিক্যাল টু আই ইন্টু সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। অতএব আই ইজিক্যাল টু আমরা লিখব ই বাই আর প্লাস স্মল আর। ঠিক আছে, এটাকে ইকুয়েশন নম্বর 1 দিয়ে দেখো। এবং বহির্বর্তনীতে যে পাওয়ারটা ছিল আমাদের পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর, তাহলে লিখি পি ইজিক্যাল টু আই স্কোয়ার ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু, দেখো 1 নম্বর সার্কিট থেকে যদি আয়ের ভ্যালুটা বসিয়ে দিই তাহলে হচ্ছে আমার ই বাই আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। ওকে, ইজ ইকুয়াল টু, এখানে ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম, তাহলে ই স্কোয়ার আর বাই আর প্লাস স্মল আর। দেয়ারফর পি ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের ই স্কোয়ার আর বাই আর প্লাস স্মল আর স্কোয়ার হবে, এটা আর প্লাস স্মল আর প্লাস স্কোয়ার। ওকে, और
পি ইজ ইকুয়াল টু, এভাবেও আমরা লিখতে পারি ই স্কোয়ার আর, এটাকে যদি ওপরে তুলে দিই তাহলে আর প্লাস স্মল আর টু দি পাওয়ার মাইনাস টু। দেয়ারফর দেখো পি কার ওপর ডিপেন্ড করছে? ই তো কনস্ট্যান্ট, স্মল আরও কনস্ট্যান্ট, তাহলে পি কার ভেরিয়েবল হয়েছে? এখানে আর এর ভেরিয়েবল হয়েছে, তাই না? তাহলে পি নির্ভর করছে আর এর ওপর। তাহলে আমরা পিকে ডিফারেন্সিয়েট করে দিই আর এর সাপেক্ষে। দেয়ারফর ডিপি ডিটি ডিপি ডিআর, দেয়ারফর ডিপি ডিআর ইজ ইকুয়াল টু, আমরা লিখব, দেখো ই স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাহলে এইটাকে আমরা কনস্ট্যান্ট ধরলাম প্রথমে। এবার এটার ডেরিভেটিভ করছি, তাহলে মাইনাস টু আর প্লাস আর টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস ই স্কোয়ার কনস্ট্যান্ট থাকলো। এবার এটার ডেরিভেটিভ 1 হবে, আর এর ডেরিভেটিভ আর এর সাপেক্ষে, আর এটা আর প্লাস স্মল আর টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমরা লিখব ই স্কোয়ার, তোমার এটাকে আগে লিখি, প্লাস আছে ই স্কোয়ার বাই আর প্লাস স্মল আর এর স্কোয়ার মাইনাস টু স্কোয়ার আর বাই আর প্লাস স্মল আর টু দি পাওয়ার 3। ওকে, তাহলে পি এর ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তাহলে ডিপি ডিআর ইজিক্যাল টু কী হবে? 0 হবে। তাহলে লিখে ফেলি এটা, দেখো কি লিখলাম, পি এ সর্বোচ্চ মানের জন্য ডিপি ডিআর ইজিক্যাল টু 0। ঠিক আছে, দেয়ারফর এই টোটাল ভ্যালুটা কত হবে? 0। তাহলে লিখে ফেলি যে ই স্কোয়ার বাই আর মাইনাস আর এর হোল স্কোয়ার মাইনাস টু স্কোয়ার আর বাই আর প্লাস স্মল আর এর কিউব ইজ ইকুয়াল টু 0। ওকে, और আমরা লিখি যে ই স্কোয়ার বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার আর বাই আর প্লাস আর এর হোল কিউব। ওকে, और যেগুলো দেখো কমন আছে কেটে দাও। দেখো ই স্কোয়ার আমরা ক্যান্সেল আউট করছি, তাহলে 1 বাই এখানে আর প্লাস আর এর স্কোয়ার আছে, এখানে কিউব আছে, তাহলে আমরা এখানে 1 লিখলাম ইজ ইকুয়াল টু 2 থাকলো, স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেছে, আর থাকলো, আর এখানে একটা পড়ে থাকবে আর প্লাস স্মল আর। ঠিক আছে, और 2r इज इक्वल टू r प्लस स्मॉल r, और ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল আর। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্সের মান ইন্টারনাল রেজিস্ট্যান্সের সমান হয় তবেই সার্কিটে বহির্বর্তনীতে অর্থাৎ এক্সটার্নাল সার্কিটে পাওয়ার মানে ক্ষমতা সর্বোচ্চ হয়। ওকে, আমাদের নেক্সট আলোচনা ইলেকট্রিক ফিউজ। তোমরা জানো সার্কিটে হঠাৎ করে খুব উচ্চমানের প্রবাহ যেতে শুরু করলে সার্কিটে যে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো লাগানো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। ইভেন সার্কিটে যে সমস্ত কানেক্টিং ওয়্যারগুলো আছে সেগুলোও সাংঘাতিক গরম হয়ে গিয়ে গলে যায়। ঠিক আছে, ফলে সার্কিটে আগুন পর্যন্ত ধরে যেতে পারে। তো সেই জন্য আমরা কি করি না, তো ফিউজ লাগানো হয়। উচ্চমানের প্রবাহ কেন যায়? উচ্চমানের প্রবাহ সার্কিট হঠাৎ করে কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, বা সার্কিটে হঠাৎ করে কোনো ওভারলোড তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, এইরকম শর্ট সার্কিট বা ওভারলোড জনিত কারণের জন্য সার্কিটে কি হয় না, তো খুব উচ্চমানের প্রবাহ কখনো কখনো অ্যাক্সিডেন্টালি প্রবাহিত হয়।
তো ওই সময় ওরকম উচ্চমানের প্রবাহ যদি সার্কিটে প্রবাহিত হয় তাহলে সার্কিটটা পুড়ে যায়, কারণ সার্কিটটা সাংঘাতিক গরম হয়ে যায়, সার্কিটের যে কানেক্টিং ওয়্যারগুলো সেগুলো গলে যায় এবং সার্কিটে যে ডিভাইসগুলো লাগানো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা কী করি না, তো সার্কিটে একটা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট এবং উচ্চ রোধ বিশিষ্ট একটা তারকে সার্কিটের সিরিজে লাগাই, শ্রেণী সমবায় লাগাই, যাকে আমরা বলি কি ফিউজ তার। ঠিক আছে, ফিউজ তারের উপাদান সাধারণত সীসা ও টিন দিয়ে তৈরি হয়। 3 ভাগ সীসা আর 1 ভাগ টিনের মিশ্রণে একটা ফিউজ তার তৈরি হয় এবং ফিউজ তারের যে ক্রস সেকশনাল এরিয়া অর্থাৎ সেই ফিউজ তারটা কতটা মোটা তার উপর তার অ্যাম্পিয়ার নির্ভর করে। ঠিক আছে, 5 অ্যাম্পিয়ার ফিউজ তারে 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গেলে ফিউজ তারটা গলে যায়, বুঝতে পারলে। 10 অ্যাম্পিয়ার ফিউজ তারে 10 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গেলে ফিউজ তারটা গলে যায়। 15 অ্যাম্পিয়ার ফিউজ তারে 15 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গেলে ফিউজ তারটা গলে যায়। ঠিক আছে, সেটা ফিউজ তার কতটা মোটা অর্থাৎ তার ক্রস সেকশনাল এরিয়ার ওপর ডিপেন্ড করে ফিউজ তারের লোডটা নির্ধারিত হয়, অর্থাৎ ওই ফিউজ তারের মধ্যে দিয়ে কতটা কারেন্ট গেলে ফিউজ তারটা পুড়বে না, তার বেশি কারেন্ট গেলে ফিউজ তারটা পুড়ে যায়, বুঝতে পেরেছো? তো সেই ফিউজ তার নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি। মনে করো যে এইটা একটা ফিউজ তার, যার রেডিয়াস হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া রেডিয়াস হচ্ছে স্মল আর এবং যার লেংথ হচ্ছে এল। ঠিক আছে, তাহলে এই ফিউজ তারের রোধ আর ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, রো এল বাই এ, এ মানে ক্রস সেকশনাল এরিয়া, ইজিক্যাল টু রো এল বাই পাই আর স্কোয়ার। যেহেতু ক্রস সেকশনটা একটা সার্কেল, সুতরাং সার্কেলের যে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, সেটাই হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। ওকে, তাহলে আর ইজিক্যাল টু রো এল বাই পাই আর স্কোয়ার আমরা লিখতে পারি। তো এখন এই ফিউজ তারের মধ্যে দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তার মান এইচ ইজিক্যাল টু আমরা জানো আই স্কোয়ার আর বাই জে। ঠিক আছে, একটু আগে আমরা আলোচনা করেছি উৎপন্ন তাপ আই স্কোয়ার আর বাই জে। তাহলে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আই স্কোয়ার বাই জে, আর আর এর ভ্যালুটা হচ্ছে রো এল বাই পাই আর স্কোয়ার। ওকে, তো এই যে তাপটা উৎপন্ন হলো, এই তাপটা কি করে না, তো ফিউজ তারকে গরম করতে শুরু করে। ঠিক আছে, ফিউজ তারকে সে হিট করতে শুরু করে। এর ফলে ফিউজ তারটার টেম্পারেচার আস্তে আস্তে বৃদ্ধি পায়। ঠিক আছে, যত এর টেম্পারেচার বৃদ্ধি পায় তত ফিউজ তার থেকে বিকীর্ণ তাপের পরিমাণও বৃদ্ধি পায়। তোমরা জানো বিকীর্ণ তাপের পরিমাণ কি না, তো বস্তুর পরম উষ্ণতার উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে কি হলো ব্যাপারটা, তাহলে ব্যাপারটা হলো যে এখানে ফিউজ তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোয়ের জন্য ফিউজ তারে জুল এফেক্ট হয়, অর্থাৎ ফিউজ তারে তাপ উৎপন্ন হয়। সেই তাপ দুটো ভাবে ব্যয় হয়। ইনিশিয়ালি প্রথম দিকে দুটো ভাবে ব্যয় হয়। 1 নম্বর, ফিউজ তারের উষ্ণতা বৃদ্ধির জন্য তাপের একটা অংশ ব্যয় হয়, আর 2 নম্বর, এই ফিউজ তার থেকে কিছুটা তাপ পরিবেশে বিকিরিত হয়, পরিবেশে কিছুটা তাপ কি হয় না, তো রেডিয়েশন হয়। বোঝা যাচ্ছে? এর ফলে কি হয়, কিছুক্ষণ পরের মধ্যে ফিউজ তারের টেম্পারেচার বাড়তে 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 এমন একটা অবস্থায় আসে যখন দেখা যায় যে জুল এফেক্টের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে তার পুরোটাই ফিউজ তার দ্বারা বিকিরিত হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? জুল এফেক্টের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে তার পুরোটাই কি হচ্ছে না, তো রেডিয়েশন হয়ে যাচ্ছে। ধরো ফিউজ তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে প্রতি একক সময়ে মনে করো 10 ইউনিট তাপ উৎপন্ন হয়। তাহলে প্রথম দিকে কি হচ্ছিল, 10 ইউনিটের মধ্যে 9 ইউনিট ফিউজ তারের উষ্ণতা বৃদ্ধি ঘটানোর জন্য ব্যয় হচ্ছিল, আর 1 ইউনিট কি হচ্ছিল না, তো পরিবেশে বিকিরিত হচ্ছিল। যত সময় যাচ্ছিল
তত কি হচ্ছিল, এর টেম্পারেচার বাড়ছিল। এর টেম্পারেচার বাড়ার ফলে কি হচ্ছিল, এর তাপ বিকিরণ ক্ষমতা বাড়ছিল। বোঝা গেল? কিছুক্ষণ পর দেখলাম কত হয়েছে, এ 3 ইউনিট তাপ বিকিরণ করছে, আর বাকি 10 - 3 7 ইউনিট তাপ সে কি করছে, নিজে শোষণ করে নিজের টেম্পারেচার বাড়াচ্ছে। আরও কিছুক্ষণ পর কি দেখলাম, এর টেম্পারেচার এত বেড়ে গেছে যে এ 8 ইউনিট তাপ বিকিরণ করছে। তাহলে 10 - 8 = 2 ইউনিট তাপ সে কি করছে না, তো নিজের জন্য, নিজের উষ্ণতা বৃদ্ধির জন্য সে ব্যয় করছে। ঠিক আছে? এভাবে বাড়তে বাড়তে, এর উষ্ণতা বাড়তে বাড়তে এমন একটা টেম্পারেচার সে অ্যাটেন্ড করে যখন দেখি যে এ পরিবেশে 10 ইউনিট তাপ বিকিরণ করছে। তাহলে পাচ্ছে কত, 10, বিকিরণ করে ফেলছে কত, 10। তাহলে 10 - 10 = 0। তাহলে নিজের জন্য সে তাপ কতটা ব্যয় করছে, নিজের উষ্ণতা বৃদ্ধির জন্য 0। বুঝতে পারলে? তখন তার টেম্পারেচার কি হবে, সাম্যাবস্থায় চলে আসবে, আর টেম্পারেচার তার বাড়বে না, তাই না? এরকম আমরা ক্লাস 11-এ ট্রান্সমিশন অফ হিট অর্থাৎ তাপ সঞ্চালনে আমরা পড়েছি, স্থির পূর্ব অবস্থা আর স্থির অবস্থা। ঠিক আছে? স্থির পূর্ব অবস্থায় কি হচ্ছিল আমরা দেখতে পাচ্ছি না, তো তাপের একটা অংশ এ গ্রহণ করছিল, ঠিক আছে, আর একটা অংশ সে কি করছে না, তো বিকিরণ করছে। আর স্থির অবস্থায় যখন সে সাম্যাবস্থায় চলে এলো, স্থির অবস্থায় চলে এলো, তখন যে পরিমাণ তাপ পাচ্ছে সবটাই সে কি করছে না, তো এক্ষেত্রে সে বিকিরণ করে দিচ্ছে। ওকে, তাহলে আমরা যদি মনে করি যে আচ্ছা, বিকিরণটা কোথা থেকে হয়? বিকিরণটা তার আউটার সারফেস থেকে হয়। ঠিক আছে? বাইরের সারফেস থেকে এর বিকিরণটা হয়। ঠিক আছে? এখানে আউটার সারফেস বলতে কোনটাকে আমরা বুঝবো, তার বক্রতলের যে ক্ষেত্রফল সেইটাই হচ্ছে তার আউটার সারফেস। ঠিক আছে? তাহলে যদি আমরা মনে করি যে তোমার বাইরের তল থেকে প্রতি সেকেন্ডে যদি একক ক্ষেত্রফল থেকে বিকীর্ণ তাপের পরিমাণ সমান স্মল এইচ, তাহলে লিখে ফেলি, মনে করি বাইরের পৃষ্ঠ থেকে প্রতি একক সময়ে বিকীর্ণ তাপের পরিমাণ স্মল এইচ। তাহলে কি লিখলাম, মনে করি প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফল থেকে বিকীর্ণ তাপ = স্মল এইচ। ঠিক আছে? এবং তারের বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল = 2πr × L, কারণ এর সারকমফারেন্স কত, 2πr × L, তাই না? একটা চোঙের বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হয়, 2πr × L। তাহলে লিখে ফেলি 2πr L। একক সময়ে বাইরের তল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপ H ড্যাশ, ক্যাপিটাল H ড্যাশের নাম দিলাম, H ড্যাশ = 2πr L × H। একক ক্ষেত্রফল দিয়ে নির্গত হয় প্রতি সেকেন্ডে H পরিমাণ তাপ। তাহলে 2πr L ক্ষেত্রফল দিয়ে কতটা তাপ নির্গত হবে প্রতি সেকেন্ডে, 2πr L × H। ঠিক আছে? সাম্যাবস্থায় আমরা লিখতে পারি কি না, তো H = H ড্যাশ, মানে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে তার সবটাই বিকিরিত হয়ে যাচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছো তো? ফিউজ তারের রেডিয়াস এমন করা হয়েছে যে যে পরিমাণ তাপ এখানে উৎপন্ন হচ্ছে সেই পরিমাণ তাপ তার টেম্পারেচার বৃদ্ধি করার পর, ঠিক আছে, একটা সার্টেন টেম্পারেচার রাইজ করার পর কি হচ্ছে না, তো সেই পরিমাণ সমস্ত তাপটাই তার মধ্যে দিয়ে বিকিরিত হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? একটা নির্দিষ্ট পরিমাণ আয়ের জন্য যে টেম্পারেচারটা সে অ্যাটেন্ড করেছে ফিউজ তারটা, সেটা তার গলনাঙ্কের থেকে কম। বোঝা গেল? সেই জন্যই ফিউজ তারটা এখন পর্যন্ত ইনট্যাক্ট আছে। আয়ের মান যদি আমরা বাড়াই তাহলে কি হবে, উৎপন্ন তাপের পরিমাণ বাড়বে। উৎপন্ন তাপের পরিমাণ বাড়লে এই ফিউজ তারটা আবার গরম হতে শুরু করবে। ঠিক আছে? আবার একটু গরম হয়ে মানে আর একটু টেম্পারেচারটা রাইজ করবে। আগে যে টেম্পারেচারে সাম্যাবস্থায় এসেছিল তার থেকে তার টেম্পারেচার আর একটু বাড়বে। ঠিক আছে?
সেই টেম্পারেচারটা যদি তার গলনাঙ্ককে ছাপিয়ে যায়, গলনাঙ্ককে অতিক্রম করে, তাহলে কি হবে? তাহলে ওই ফিউজটারটা কিন্তু গলে যাবে। বোঝাতে পারলাম? তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ আয়, যে নির্দিষ্ট পরিমাণ আয়ের জন্য ফিউজ তারটার টেম্পারেচার রাইজ হয়েছে, কিন্তু তার টেম্পারেচারটা তার গলনাঙ্কের থেকে একটু কম, ঠিক নিচে আছে, ওই অবস্থায় ফিউজ তারের মধ্যে দিয়ে প্রবাহিত যে কারেন্টের মান, সেটাই হচ্ছে ওই ফিউজ তারের সর্বোচ্চ কারেন্টের মান, সর্বোচ্চ প্রবাহের মান। তার থেকে কারেন্টের ভ্যালু যদি বেশি হয়, তার থেকে বেশি কারেন্ট যদি তার মধ্যে প্রবাহিত হয়, তাহলে ফিউজ তারটা গলে যাবে। ঠিক আছে? তাহলে সেই অবস্থায় যখন এর মধ্যে দিয়ে যে সর্বোচ্চ কারেন্ট যাওয়ার কথা, সেই সর্বোচ্চ কারেন্ট এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ফিউজ তারটার টেম্পারেচার রাইজ হয়ে তার গলনাঙ্কের ঠিক নিচে অবস্থান করছে, ওই সময় সাম্যাবস্থায় যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে তার পুরোটাই কি হচ্ছে? বিকিরিত হচ্ছে। ঠিক আছে? আর তাপের সামান্য অংশ ফিউজ তার দ্বারা গৃহীত হয়ে ফিউজ তারের টেম্পারেচার আর বাড়াচ্ছে না, টেম্পারেচার বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট জায়গায় সেটা স্টে করে গেছে। এই অবস্থায় আমরা লিখছি কি না, তো H ইজিক্যাল টু H ড্যাশ। বুঝতে পারলে? দেয়ারফর আমরা H এর ভ্যালুটাকে বসাই। H এর ভ্যালু হচ্ছে কি? H মানে কি? H মানে তোমরা জানো যে প্রতি একক সময়ে যে উৎপন্ন তাপ, ফিউজ তারে যে উৎপন্ন তাপ, তার ভ্যালু। তাহলে আমরা লিখি H এর জায়গায় আমরা লিখব কি না, তো আই স্কোয়ার, ভ্যালুটা দেখো, আই স্কোয়ার রো এল বাই জে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ ড্যাশ। এইচ ড্যাশ মানে কি পেয়েছি? তোমার 2 পাই আর এল এইচ, 2 পাই আর এল এইচ। ওকে, और আমরা লিখছি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এখানে 2 আছে, 2 লিখলাম, পাই ইন্টু পাই মানে হচ্ছে পাই স্কোয়ার, এই জে কে ওপরে তুলে দিলাম জে, এইচ কে আগে লিখলাম এইচ, তাহলে জে পাই এইচ, এগুলো লেখা হয়ে গেল। তাহলে পড়ে থাকছে আমার কি, এখানে আর স্কোয়ার, এখানে তোমার আর গুণ হয়ে কত হচ্ছে আর কিউব। ঠিক আছে? তাহলে 2 পাই স্কোয়ার জে এইচ আর কিউব বাই, এখানে কি থাকবে, এই এল কেটে দিয়েছি মনে মনে, এই রোটা নিচে নামবে। ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি আই ইজিক্যাল টু 2 পাই স্কোয়ার জে এইচ আর কিউব বাই রো। দেখো এর মধ্যে অর লিখি, আই স্কোয়ার ইজিক্যাল টু 2 পাই স্কোয়ার জে এইচ রো ইন্টু আর কিউব লিখলাম। ঠিক আছে? দেখো এখানে 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, জে জুল কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট, এইচ, এইচ মানে কি? এইচ মানে হচ্ছে ওই নির্দিষ্ট উষ্ণতায়, যে নির্দিষ্ট উষ্ণতা ওই ফিউজ তারটা অ্যাটেন্ড করেছে, সেই নির্দিষ্ট উষ্ণতায় ওই ফিউজ তারের প্রতি একক ক্ষেত্রফল থেকে, ওই ফিউজ তারের প্রতি একক ক্ষেত্রফল থেকে যে পরিমাণ তাপ বিকিরিত হচ্ছে তার ভ্যালু, মানে এইচও এখানে কনস্ট্যান্ট। রো, রো হচ্ছে কি? রোধাঙ্ক, ওই ফিউজ তারের রোধাঙ্ক। ঠিক আছে? সেটাও কনস্ট্যান্ট। তাহলে এই রাশিটা টোটালটাই নির্দিষ্ট টেম্পারেচারের ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়ে গেল। দেয়ারফর আমরা লিখতে পারি আই স্কোয়ার ভ্যারিজ অ্যাজ আর কিউব। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফিউজ তারের ক্ষেত্রে। ঠিক আছে? এটা অবশ্যই তোমাদের তৈরি করে রাখতে হবে। আমাদের নেক্সট আলোচনা রেটিং অফ ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। রেটিং দু ধরনের হয়, একটা হচ্ছে ভোল্টেজ রেটিং আর একটা হচ্ছে ওয়াট রেটিং। ঠিক আছে? ধরো একটা ইলেকট্রিক্যাল ডিভাইসেস, ধরো সেটা একটা ইলেকট্রিক বাল্ব নিলাম। এই ইলেকট্রিক বাল্বের রেটিং হচ্ছে 220 ভোল্ট
100 ওয়াট। ওকে, 220 ভোল্ট 100 ওয়াট। এর মানে কি? এর মানে হচ্ছে এই বাল্বটাকে যদি আমরা কোনো সোর্সের সঙ্গে, উৎসের সঙ্গে যোগ করি, যার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হবে তার জন্য এই বাল্বটা 100 ওয়াট অর্থাৎ 100 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করবে। মানে প্রতি সেকেন্ডে 100 জুল করে এনার্জি সে ব্যয় করবে। বোঝা গেল? এবং এই বাল্বটা তখন সর্বোচ্চ উজ্জ্বলতা নিয়ে জ্বলবে। বোঝা গেল? অর্থাৎ এই বাল্বটাকে যদি আমরা 220 ভোল্ট সোর্সের সঙ্গে যুক্ত করি, কানেক্ট করি, তাহলে এই বাল্বটা প্রতি সেকেন্ডে 100 জুল করে, মানে টোটালি কি হলো, 100 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করবে। প্রতি সেকেন্ডে 100 জুল করে সে তড়িৎ শক্তি ব্যয় করবে। বোঝা গেল? এবার প্রশ্ন হলো, একে যদি আমরা 220 থেকে বেশি ভোল্টে যদি একে আমরা অ্যাড করি তাহলে কি হবে? তাহলে বাল্বের ফিলামেন্ট এত উত্তপ্ত হয়ে যাবে যে বাল্বটা গলে যাবে। আচ্ছা, 220 থেকে কম ভোল্টে যদি অ্যাড করি তাহলে কি হবে? তাহলে বাল্বটা জ্বলবে, কিন্তু সর্বোচ্চ উজ্জ্বলতা নিয়ে জ্বলবে না, তার থেকে একটু কম আলো এখান থেকে বিকৃত হবে। ঠিক আছে? তাহলে এবং তখন সে কিন্তু 100 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করবে না। 220 থেকে কম ভোল্টেজে লাগালে সে কিন্তু 100 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করবে না, তার থেকে কম ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করবে। মানে প্রতি সেকেন্ডে যে জুলের পরিমাণটা সেটা 100 জুল হবে না, তার থেকে কম হবে। ঠিক আছে? তো এই রেটিং থেকে আমরা কি কি জানতে পারি? এই রেটিং থেকে আমরা জানতে পারি বাল্বের মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রবাহমাত্রা কত হতে পারে। কিভাবে জানতে পারি? P পাওয়ার V ইন্টু I, এই ফর্মুলা থেকে আমরা এই বাল্বের মধ্যে কত কারেন্ট ফ্লো করবে সেটা আমরা বার করে ফেলতে পারবো। তাহলে I আমরা কি লিখব? P বাই V। P এর ভ্যালু কত? পাওয়ারের ভ্যালু হচ্ছে 100, আর V এর ভ্যালু হচ্ছে 220 ভোল্ট। এত অ্যাম্পিয়ার তার মধ্যে কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে? এই রেটিং থেকে আমরা বাল্বের রেজিস্ট্যান্সটাও বার করতে পারি। বুঝতে পারছো? এই রেটিং থেকে আমরা বাল্বের রেজিস্ট্যান্সটাও বার করতে পারি। কিভাবে আমরা বার করতে পারি? P আমরা জানি কি V স্কোয়ার বাই R। therefore R কি লিখবো আমরা? V স্কোয়ার বাই P। V স্কোয়ার মানে 220 ভোল্টের স্কোয়ার বাই P মানে হচ্ছে 100, এত ওহম, কত হচ্ছে? 220 ইন্টু 220 বাই 100 ওহম ইজ ইকুয়াল টু 22 ইন্টু 22 ওহম। ক্যালকুলেশন করে যা ভালো হবে তাই। ঠিক আছে? তাহলে এই রেটিং থেকে আমরা জানতে পারি দুটো জিনিস। নাম্বার 1, এক নম্বর কি জানতে পারি না, তো ওই বাল্বের মধ্যে সর্বোচ্চ প্রবাহের মান কত জানতে পারি, আর 2 নম্বর বাল্বের রেজিস্ট্যান্স কত সেটাও আমরা এখান থেকে বার করতে পারি। বুঝলে? আর নেক্সট আলোচনা আমরা করছি সেটা হচ্ছে কি না, তো প্রবলেম সলভ করার জন্য দুটো ট্রিক্স। যদি সার্কিটে, 1 নম্বর ট্রিক্স, যদি সার্কিটে লোডগুলো শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে তাদের কমন ফ্যাক্টর কি? কমন ফ্যাক্টর হচ্ছে কারেন্ট। তাদের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো করবে। R1 R2 রেজিস্ট্যান্স মানে লোড, এই লোড দুটো সার্কিটে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে তাদের মধ্যে দিয়ে কি কমন হচ্ছে না, তো কারেন্টটা কমন হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটা একই রয়েছে। সেক্ষেত্রে এদের পাওয়ার যদি আমাদের বার করতে হয় তাহলে আমরা ফর্মুলা ইউজ করব P I স্কোয়ার R। ঠিক আছে? এটার জন্য আমরা পাওয়ার কি পাবো? P1 I স্কোয়ার R1, আর এটার জন্য পাওয়ার কি পাবো? P2 I স্কোয়ার R2। বোঝা গেল?
তাহলে এই সূত্রানুযায়ী আমরা R1 এর পাওয়ার এবং R2 এর পাওয়ার আমরা এভাবে লিখব। ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে, যদি লোডগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে সার্কিটে, R1 R2 সার্কিটে সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে এদের কমন ফ্যাক্টর কি? কমন ফ্যাক্টর কিন্তু এদের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স ভি। কারণ কারেন্ট কিন্তু ভাগ হয়ে যাবে, একটাই যাবে I1, একটাই যাবে I2। যার রোধ কম তার মধ্যে দিয়ে কারেন্ট বেশি যাবে, যার রোধ বেশি তার মধ্যে দিয়ে কারেন্ট কম যাবে। ঠিক আছে। কাজে কারেন্ট দুটো কিন্তু আলাদা আলাদা হবে। কাজে কারেন্ট কিন্তু তাদের কমন ফ্যাক্টর হতেই পারে না। তাদের কমন ফ্যাক্টর কি না, তো ভোল্ট, মানে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব? P = V²/R, এই ফর্মুলা ব্যবহার করব। তাহলে এই সূত্রানুযায়ী আমরা লিখব এই R1 এর পাওয়ার হচ্ছে P1 = V²/R1, আর R2 এর পাওয়ার হচ্ছে P2 = V²/R2। ওকে। তাহলে প্রবলেম সলভ করার সময় আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কোন ফর্মুলার সাহায্যে আমরা পাওয়ারটা বার করব। বোঝা গেল?